গণমাধ্যমের সাথে কথা বলেন নবনিযুক্ত সেনাপ্রধান। জানান, কার্যবিধির 491 ধারাতেই আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারেন। বেগম জিয়াকে জামিন পেলে তিনি বিদেশে যাবেন। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে। আসসালামু আলাইকুম। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকটা অসুস্থ, এগুলো নিয়ে কিন্তু মির্জা ফখরুল কাচ্ছেন অনেকটা ক্রিটিক্যাল অবস্থা। তো মির্জা ফখরুল বলছেন যে খালেদা জিয়াকে বাইরে পাঠানো দরকার। এদিকে আবার সেনা প্রধানও কথা বলছেন, বিস্তারিত ভিডিও রয়েছে যে খালেদা জিয়াকে কীভাবে বিদেশ পাঠানো যায় সে বিষয়ে কথা বলছেন। তো চলুন আমরা একটু দেখে আসি। আমাদের এখন একটি আপনার দাবি, সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। ভাই, উপযুক্ত আন্দোলন হয়েছে কি হয়নি আপনারা দেখবেন সামনে। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এটা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি। এবং আমরা এটাও আশা করব, প্রত্যাশা করব জনগণের কাছে যে জনগণ যেন তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা, তাকে মুক্ত বাতাসে রাজনৈতিক সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আমাদের এখন একটি আপনার দাবি, সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। আপনার যে কোনো সাধারণ একজন মানুষ যদি আপনার 5 বছরের সাজা হয়, সে সাথে সাথে জামিন পেয়ে যায়। আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের দলেরই যারা আপনার শীর্ষ নেতৃবৃন্দ অনেকেই আছেন যাদেরকে আপনার 13 বছর, 14 বছর, 9 বছর সাজা হয়েছে, তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগের প্রায় প্রত্যেকটা নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে। তাদেরকে এই ধরনের আপনার সাজা হওয়ার পরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, মন্ত্রিত্ব পেয়েছেন, এমপি নমিনেশন পেয়েছেন। তাহলে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারেই এটা অর্থই হচ্ছে এই আইনটা প্রয়োগ, তার এই বিধানটাকে প্রয়োগ করার চেষ্টা করছেন। আসলে এই ধরনের কোনো বিধানও কিন্তু নেই। আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই। এটা তার প্রাপ্য, এটা তার কনস্টিটিউশনাল রাইট। কারণ এখনো কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। আপনার ইসের মধ্যেই আছে, একটু শেষ করি। আপনার দেখবেন যে কারা কারা জামিন পেতে পারে। সেখানে বলা আছে যে বয়স্ক মহিলা, অসুস্থ মানুষ, সবাই তারা জামিনযোগ্য, যত বড় মামলাই হোক। তাদেরকে ট্রায়াল ফিনিশ দেওয়া পর্যন্ত, অর্থাৎ আপনার সুপ্রিম কোর্টে না যাওয়া পর্যন্ত তাদেরকে জামিন তারা পেতে পারেন। আদালত কি করবে না করবে এটা আমরা দেখেছি। সেই জন্যই সরকারের উপরেই চাপটা সৃষ্টি করছি। আমরা যে মুক্তিতে চাচ্ছি, সরকার তাকে আটক করে রেখেছে, আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি। সেটা জনগণকে তৈরি করে, জনগণকে সঙ্গে নিয়ে। বা এগুলো একেবারেই এত চর্বিত চর্বণ হয়ে গেছে না এই সমস্ত প্রশ্ন। ওটা তো উনি বলবেনই, ওটা ওনার দায়িত্ব। আমাদের কাজ আমরা করছি। ভাই, উপযুক্ত আন্দোলন হয়েছে কি হয়নি আপনারা দেখবেন সামনে। দেশের 18তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে গণভবনে তাকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনী প্রধান। দায়িত্ব নিয়ে সাংবাদিকদের জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রয়োজনে সর্বদা নিয়োজিত। একজনের দায়িত্ব শেষে শুরু হলো আরেকজনের। সেনা সদরে অনুষ্ঠিত হয় বিদায়ী সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ এবং নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া। পরে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান। ফুল দিয়ে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এখানে পরে সেনা সদরে গণমাধ্যমের সাথে কথা বলেন নবনিযুক্ত সেনাপ্রধান। জানান, দেশ ও জনগণের জন্য সর্বদা নিয়োজিত থাকবে সেনাবাহিনী। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনহেরিট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন মিয়ানমার ইস্যু নিয়েও। বলেন, রোহিঙ্গা ইস্যু ছাড়া দেশটির সাথে কোনো বিরোধ নেই, তবে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছে বাংলাদেশ সেনাবাহিনীর। তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি। মানে স্পিকার, একথা সত্য স্বীকার করতেই হবে। দুর্নীতি
আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমরা আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। এক মিনিট। কিন্তু আমার কাছে মনে হয় এই দুর্নীতির আঘাত থেকে বোধহয় আমরা কেউই বাইরে না। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? 2 মিনিট স্পিকার, বলবেন। 2 মিনিট। এই স্বাস্থ্য খাতের আজকের যে সমস্যা, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা, এই নিয়ে কিন্তু একটা উজ্জ্বল দেশপ্রেমের দৃষ্টান্ত দেখিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। উনি হার্টের রোগী ছিলেন, ডাক্তাররা তাকে পরামর্শ দিয়েছিল বিদেশে চিকিৎসা করার জন্য। মাহাথির মোহাম্মদ কিন্তু বিদেশে চিকিৎসার জন্য যায়নি। উনি মালয়েশিয়ায় হার্টের চিকিৎসার সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি সম্পন্ন হার্টের চিকিৎসা করার ব্যবস্থা করে প্রায় 3 বছর পরে উনি মালয়েশিয়ায় চিকিৎসা করেছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল কেন আপনি বিদেশ যাননি? উনি সেই দিন বলেছিল যে আমি যদি বিদেশ যাই তাহলে আমার জনগণের কাছে একটা ভুল মেসেজ যাবে, আমার জনগণের আমার স্বাস্থ্য সেবার পরে কোনো আস্থা বিশ্বাস থাকবে। কিন্তু আজকের এই সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশের কিছু মানুষ, কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী বা আমরাই কথায় কথায় আমরা বিদেশে চেক আপে যাই, মাউন্ট এলিজাবেথের চেক আপে যায়, ইউরোপ আমেরিকায় যায়। এর মধ্য দিয়ে আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থার অনাস্থা কিন্তু জনগণের কাছে ভুল বার্তা যায়। তারই ফলশ্রুতিতে আপনারা দেখেন আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বাংলাদেশে প্রতি বছর 5,000 টাকা চিকিৎসার জন্য ব্যয় করতে যায়। এই অবস্থা থেকে যদি উত্তরণ না করা যায় তাহলে এই দেশের আমরা যতই বড় বাজেট করি না কেন, আমরা যতই উন্নয়নের কথা বলি না কেন, আমাদের কোনো কিছুই আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। মাননীয় স্পিকার, একথা সত্য স্বীকার করতেই হবে, দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমরা আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। 1 মিনিট। কিন্তু আমার কাছে মনে হয় এই দুর্নীতির আঘাত থেকে বোধহয় আমরা কেউই বাইরে না। আজকে মূল দোষ কিন্তু হয় জনপ্রতিনিধিদের। এইখানে 350 জন পার্লামেন্ট সদস্য আছে। আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই সংসদ সদস্যদের দুর্নীতি করার সুযোগটা কোথায়, স্কোপটা কোথায়? আমার কথায় কোনো কাজ হয় না, আমার কথায় কোনো চাকরি হয় না, আমার কথায় সরকারের কোনো প্রক্রিউরমেন্ট হয় না, তাহলে আমি দুর্নীতি কিভাবে করি? তারাই এই দুর্নীতির সাথে জড়িত যারা এই সরকারের প্রক্রিউরমেন্টের সাথে জড়িত। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এতক্ষণ যে ভিডিওতে দেখলেন সেখানে দেখছেন আপনারা যে সেনাপ্রধান কি, সেনাপ্রধানের পরিচয় কি, সেনাপ্রধান কোন ব্যাঞ্চের কোন রেঞ্জে থেকে উঠে এসেছেন, সেনাপ্রধানের ভবিষ্যতের জন্য সেনাপ্রধান কি করতে যাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে বাংলাদেশের যে অত্যন্ত জনপ্রিয় একজন যে বিরোধী দলের যে নেত্রী, তিনি কিন্তু খালেদা জিয়া, তিনি এই মুহূর্তে অনেকটা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, জীবন নাশ যে কোনো সময় হতে পারে। এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা চাচ্ছেন যে তাকে বিদেশ পাঠানোর জন্য, তবে সরকার দিচ্ছে না। এটা বিএনপি নেতাকর্মী বলছেন যে রোশানলের কারণে এই কাজটা করছে, এছাড়া অন্য কোনো কিছুই না। আইনের ভেতর দিয়ে শুধু আইন তারাই বুঝেন, আর অন্য কেউ বুঝে না, বা আইনের সুবিচার হচ্ছে না, আইনের মাধ্যমে সুবিচার হচ্ছে না তার প্রতি, যে তাকে যে বিদেশ নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা অনেক দেশ বলছে, কিন্তু তারপরেও তাকে পাত্তা দিচ্ছে না। বলতে খালেদা জিয়াকে এ দেশের ভিতরে রেখেই তাকে নির্মমভাবে মেরে ফেলতে চায় এই দলটা। তো এই বিষয়ে কথা বলছেন যে এ বিষয়ে আপনাদের মতামত কেউ কমেন্টসে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।